পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রশ্ন উত্তর পর্বে অংশ নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে 14 বছরে 25 লাখ কোটিরও বেশি টাকা পাচার হয়েছে। এসব অর্থ ফেরাতে 7টি দেশের সাথে চুক্তি প্রক্রিয়াধীন বলেও জানান প্রধানমন্ত্রী। জোর জবরদস্তি করে নয়, দেশের প্রচলিত আইনে পাচারকারীদের বিচারের আশ্বাসও দেন। দুর্নীতির ত্রুটি সরকার চেপে ধরবে বলেও মন্তব্য করেন সংসদ নেতা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। স্পিকার এবং মাননীয় সংসদ সদস্য, আপনাদের উভয়কে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বুধবার ছিল প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তরের জন্য নির্ধারিত দিন। সরকারের পরিকল্পনা কি, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সে ব্যাপারে জানতে চাই। এদিন আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্যরা। কত টাকা পাচার হয়েছে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইলে তারেক রহমান বলেন, ওই সময়ে প্রতি বছর দেশ থেকে 1.8 লাখ কোটি টাকা করে পাচার হয়েছে। 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ প্রবাহের পরিমাণ ছিল আনুমানিক 234 বিলিয়ন মার্কিন ডলার। জনগণের অর্থ ফিরিয়ে নিয়ে এসে জনগণের জন্য এবং দেশের জন্য সেটি ব্যয় করা এই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি প্রদান করা হয়েছে। অপর 7টি দেশের সাথেও চুক্তি স্বাক্ষরের বিষয়টি মাননীয় প্রক্রিয়াধীন আছে। দুর্নীতির ত্রুটি চেপে ধরে জনগণের যে ট্যাক্সের টাকা, সেটিকে জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে ব্যবহার করা যায়। প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের আশ্বস্ত করেন, ফেরত আনা হবে পাচার হওয়া অর্থ, করা হবে পাচারকারীদের তালিকা ও বিচার। এই অন্যায়ের সাথে যারা জড়িত সরকারের সংশ্লিষ্ট বিভাগ আছে, তারা এটি লিস্ট করছে। আমরা অতীতে দেখেছি সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের বিভিন্ন রকম ইচ্ছা আগ্রহের কারণে দেশের আইন কানুন নীতি নৈতিকতার তোয়াক্কা না করে যাকে যেরকম হয়েছে উঠিয়ে নিয়ে গেছে। বর্তমান সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত হবে যা তাদের শাস্তি, যারা এই দেশের অর্থ, এই দেশের জনগণের অর্থ তছরুফ করেছে। সরকারের বিভিন্ন উদ্যোগ গ্রহণের ফলে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে প্রান্তিক পর্যায়ের মানুষ উন্নত জীবন পাবে বলেও সংসদকে আশ্বস্ত করেন সরকার প্রধান। অধিক সংখ্যক নারী কৃষক কার্ড পাবেন, অধিক সংখ্যক কৃষক কার্ড পাবেন। সেই জন্য প্রতি বছরই আমরা বাজেটের স্যাংশন বাড়াবো, প্রতি বছরই বাজেটে আমরা টাকা অ্যালোকেট করব। এভাবে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা এগোবো। যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছে না, কাজে মূল্যস্ফীতি হবে না। যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবে না। সেই টাকা লোকাল অর্থনীতি দিয়ে তারা খরচ করবে। লোকাল ইকোনমি আস্তে আস্তে স্ট্রেনদেন হবে, লোকাল ইকোনমি আস্তে আস্তে বড় হবে। আমি বলছি না যে আগামী 6 মাসের মধ্যে এটি হবে, তবে ইনশাল্লাহ 3 থেকে 5 বছরের মধ্যে আপনি যে পরিবর্তনটি দেখবেন, যারা প্রান্তিক গোষ্ঠীর মানুষ তাদের জীবনযাত্রার মান ইনশাল্লাহ অনেক উন্নত হবে। সংসদ নেতা আরও বলেন, নির্বাচনী ইশতেহারে দেয়া সবগুলো প্রতিশ্রুতি বিএনপি সরকার বাস্তবায়ন করবে। আমরা অতীতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম কমিটমেন্ট করেছিল নির্বাচনের আগে, কেউ বিভিন্ন রকম টিকিটও বিলি করেছিল। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের কাছে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই প্রতিশ্রুতি পালনের চেষ্টা অব্যাহত রাখব। দাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। গণভোটে সংস্কার প্রস্তাব এবং পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। অধিবেশন চলাকালে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এমপিরা সংসদ কক্ষ ত্যাগ করেন। অধিবেশনে বিরোধী দলীয় নেতা পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বলেন, গণভোটের সংস্কার প্রস্তাব এবং পরিষদ গঠন নিয়ে সরকার ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা উচিত। তিনি অভিযোগ করেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং সংকট নিরসনে এই কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারত, কিন্তু সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি বলে হতাশাও প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। যেহেতু এটা জন আকাঙ্ক্ষার বিষয়, গণভোটের বিষয়, প্রায় 70% মানুষের রায়ের বিষয়, আমরা প্রত্যাশা করেছিলাম যে আপনার মাধ্যমে প্রতিকার পাব এবং সিদ্ধান্তের জন্য আমি আপনাকে আহ্বান জানিয়েছিলাম, কিন্তু কোনো সিদ্ধান্ত হলো কিনা আমি বুঝতে পারি নাই। এই বিষয়টা আপনার কাছ থেকে আমি স্পষ্ট যে এই হাউসে এই নোটিশটা পড়া হয়েছে, সংশ্লিষ্ট সদস্য এটা পড়েছেন, আমরা শুনেছি।
এই জন্য আমরা বুঝে শুনেই বলছি যে এই দুই কারণেই আমরা এখন ওয়াকআউট করছি। আপনাকে ধন্যবাদ। সংবিধান সংশোধন কমিটিতে জামাতে ইসলামী অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। সংসদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জুলাই সনদের আলোকেই সংবিধান সংস্কার কমিটি চায় দলটি। আর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংশোধন কমিটি হবে শুভঙ্করের ফাঁকি। অন্যদিকে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বিরোধী দলকে আস্থায় এনেই সংবিধান সংশোধন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার হবে নাকি আগের মতোই সংসদ সদস্যদের বিশেষ কমিটি করে সংশোধন হবে তা নিয়ে সংসদের ভিতরে বাহিরে চলছে তুমুল বিতর্ক। বিরোধী দল বলছে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধানের মৌলিক পরিবর্তন করতে হবে। সরকারের প্রস্তাব অনুযায়ী সংবিধান সংশোধন কমিটি গঠনের বিপক্ষে তারা। এ নিয়ে জামায়াতের অবস্থান তুলে ধরেন দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। সংবিধান সংশোধন পরিষদে আমরা রাজি হয়েছি, এই কথা আমরা রাজি হইনি। আমরা বলি সংবিধান সংস্কার পরিষদ, যেটা আমাদের সমস্ত দলগুলো একমত হয়ে সিগনেচার করেছি, যেটাকে জুলাই সনদ বলা হয়, তার আলোকে করতে বলেছি। একইভাবে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংবিধান সংশোধন কমিটির মাধ্যমে জুলাই সনদকে উপেক্ষা করার কৌশল নিচ্ছে সরকার। সত্যিকার অর্থে একটা কাঠামোগত পরিবর্তন আমরা চাই। সেক্ষেত্রে এটাকে টেকসই করার জন্য গাঠনিক ক্ষমতাপ্রাপ্ত একটা বডি প্রয়োজন, যেটা কোনোভাবে সংশোধনের মতো সম্ভব নয়। যদি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো কমিটি করা হয়, সেটার ব্যাপারে আমরা ইতিবাচকভাবে সেটাকে দেখব, কিন্তু কোনো সংশোধনের যে কমিটি, সেই জিনিসগুলোকে আমরা মনে করি একটা শুভঙ্করের ফাঁকি সেখানে রয়েছে। তবে চিফ হুইপ নুরুল ইসলাম মনি আশা করেন বিরোধী দল সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে। সে অনুযায়ী সবাইকে আস্থায় এনে সংবিধান সংশোধন করার আশ্বাসও দেন তিনি। ওনারা থাকবেন সেটাই আমরা প্রত্যাশা করি, আর ফাইনালি ওরা থাকবেনও আমি আশা করি, কারণ সংবিধান সংশোধন ছাড়া তো আমাদের কোনো রাস্তা নেই। আমাদের যে কাজ আমরা করেছি সেটা সংবিধান সংশোধন ছাড়া ওখানে বলাই আছে একেবারে, মানে জুলাই সনদের মধ্যে লেখা আছে সংবিধান সংশোধন সাপেক্ষে। আর বলা আছে যে যারা নির্বাচিত হবেন, এই যারা ম্যান্ডেট প্রাপ্ত হবেন, সংসদে আসবেন, তাদের সিদ্ধান্ত সাপেক্ষে লেখাই আছে সেরকম। সংস্কার আর সংশোধন, আচ্ছা ধরেন আমি সংস্কারই করলাম, সংস্কার করবো যাবো কোথায়? আমার সংবিধান সংশোধন করতে হবে, কথা তো সংবিধান সংশোধন করতে হবে। আমরা বিরোধী দলকে আস্থায় এনে তাদের সহযোগিতা নিয়ে এবং ঐক্যবদ্ধভাবে আমরা এই কাজটা করব। দ্রুতই 15 থেকে 20 সদস্যের সংবিধান সংশোধন কমিটি হবে বলে জানান চিফ হুইপ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আগামী রোববার থেকে শুরু হবে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। পাবে 6 মাস থেকে 10 বছরের শিশুরা। এসব তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম নিয়ে আতঙ্ক নয়, চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বাতিল করা হয়েছে সব স্বাস্থ্যকর্মীর সরকারি ছুটি। ধার নেওয়া হচ্ছে 2,19 লাখ টিকা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। হামের চিকিৎসায় ঘাম ঝরে যাচ্ছে আক্রান্ত পরিবারগুলোর। ছোট্ট শিশুকে নিয়ে ছুটতে হচ্ছে হাসপাতালে। বিভিন্ন জেলায় মারা গেছে অর্ধশত শিশু, যাদের বয়স 9 মাসের কম। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 6 মাস থেকে 10 বছরের শিশুদের মধ্যে যারা হামের টিকা পায়নি, শুধু তাদের টিকা দেওয়া হবে বিশেষ কর্মসূচিতে। মাত্র 1 সপ্তাহ আগে 604 কোটি টাকা বরাদ্দ করেছি এই ভ্যাকসিনগুলি কালেক্ট করার জন্য ইউনিসেফের মাধ্যমে। যেহেতু আমাদের সামনে খুব একটা জরুরি সময়, আমাদের বাচ্চারা আক্রান্ত হচ্ছে, সেই কারণে গ্যাবি বলে হ্যাঁ, ওদের কাছে একটা স্টক আছে 21.9 মিলিয়ন ডোজেস অফ মিজেল ভ্যাকসিন। যেই জায়গাগুলি আমাদের সবচেয়ে বেশি এফেক্টেড উপজেলা, ভ্যাকসিন এবং সিরিঞ্জেস আমরা গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। রবিবার সকাল থেকে আমরা নিজেরা বিভিন্ন জায়গায় এটার উদ্বোধনী শুরু করবো ইনশাল্লাহ। হাম বেড়ে যাবার পেছনে আওয়ামী লীগ সরকারের ভ্যাকসিন ব্যবস্থাপনায় অবহেলাকে দায়ী করেন স্বাস্থ্যমন্ত্রী। গত 17 বছরের অসতর্ক ব্যবস্থাপনার কারণে আমাদের এই বাচ্চা শিশু রোগীগুলিকে অ্যাকোমোডেট করা খুব কঠিন হয়ে পড়েছিল। 2020 ডিসেম্বর থেকে জানুয়ারি 21 পর্যন্ত 1 মাসের একটা ক্যাম্পিং মিজেল রিভেলার হয়েছিল, বাট এইটা কতটুকু সাকসেসফুল হয়েছে
এটা আপনারা বিবেচনা করবেন। আমি অতীতের সমালোচনা করতে চাই না, তবে এটুকু বলবো যে আমাদের টোটাল জেনারেশনটা তখনকার কাভার করতে পারেনি, অসম্পূর্ণ অবস্থায় এটাকে আমাদের ধারণা শেষ করেছে। এবং স্বাস্থ্যমন্ত্রী জানান সরকারি হাসপাতালে আইসিইউ, ভেন্টিলেটর সহ চিকিৎসা সরঞ্জাম বাড়ানো হয়েছে। মিজেলসে কেন রোগী মারা যায়? মিজেলস থেকে নিউমোনিয়া হয়। নিউমোনিয়াতে লাংসের ভিতরে কিছু শ্লেষ্মা জমে যায়, লাংয়ের ভিতরে কম অক্সিজেন পাস হয়, যেই কারণে নিউমোনিয়াতে যখন আক্রান্ত হয়ে যায় মিজেলসে রোগীগুলি মারা যায়। যত ভয়াবহভাবে মিজেলস আমাদেরকে আক্রমণ করেছে, আমরা তার চেয়ে দ্রুত গতিতে কিন্তু অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। কিছু ক্যাজুয়ালিটিস হয়েছে, বাট অবশ্যই বলবো এটা আমাদের অনেকটা সার্থকতা, উই হ্যাভ ম্যানেজড ইট প্রপারলি। সারা দেশে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সমস্ত ছুটি ফিল্ড লেভেলের স্টাফদের আগামীকাল থেকে আমরা প্রত্যাহার করে নিলাম। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। বলেন ডাক্তারি ভাষায় কি বলে? প্রয়োজনীয় জ্বালানি তেল না পেয়ে বিপাকে গাড়ি চালকরা। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, অনেক জায়গায় সারা রাত অপেক্ষার পর মিলছে কাঙ্ক্ষিত তেল। চলমান এই সংকট নিয়ে গ্রাহক ও পাম্প মালিকদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। পাম্পের সামনে দীর্ঘ সময় অপেক্ষা শেষে চাহিদার তুলনায় কম তেল পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যানবাহনের চালকরা। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কমছেই না। ডিপো থেকে অনেক পাম্পে তেলের গাড়ি আসতে দুপুর গড়িয়ে যায়, যে কারণে সকাল থেকে তেল পাওয়া যায় এমন পাম্পের সামনে আগের দিন রাত থেকে লাইনে দাঁড়াচ্ছেন গ্রাহকেরা। সারা রাত অপেক্ষার পর মিলছে কাঙ্ক্ষিত তেল। রাত্রে 10টায় সিরিয়াল দিছি, এখন পর্যন্ত সিরিয়ালে আছি, এই টিটো করে আগায় তো সারা রাত ঘুম নাই, কোনো কিছু নাই, খাওয়া দাওয়া কোনো কিছুই নাই এই তেলের জন্য। দিনের বেলা ডিউটি করি, আবার রাত্রে বেলা সারা রাতে তেল নেওয়ার জন্য অর্গুমা। প্রায় 12 ঘন্টা চলে গেছে আমার এই শুধু তেল নেওয়ার জন্য। ঘুম নাই, খাওয়া নাই। সংসদে বসে বলতেছে, কালকে দেখলাম যে কোনো তেলের সংকট নাই, কোনো সমস্যাই নেই, অথচ মানুষ তো সমস্যায় ভুগতেছে, সবাই ভুগতেছে। আমরা অফিস হচ্ছে 8:30-তে, বাট আমি এই যে 2 ঘন্টা যাবত লাইনে দাঁড়ায় আছে, এটা আমার জন্য অনেক হ্যাসেল। অফিস আওয়ার নষ্ট হচ্ছে, অফিসেও হতেছে, এক্সট্রা ছুটি নিতে হচ্ছে। ভুক্তভোগীরা বলছেন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গ্রাহকদেরও সচেতন হওয়া উচিত চলমান এই সংকট মোকাবেলায়। আইন শৃঙ্খলা বাহিনী একার দায়িত্ব থেকে এটা হবে না, আমাদের নিজেদের সচেতন হইতে হবে। পাম্প কর্তৃপক্ষ বলছে সরকারি নিয়ম অনুযায়ী রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করা হচ্ছে। সরকার নির্ধারিত বাইকের 5 লিটার যারা রাইড শেয়ার করতেছে, আর প্রাইভেট কার 10 লিটার, আর বড় বড় যেটা মাইক্রো বা হাইস গাড়ি এগুলি 20 লিটার 15 লিটার। এদিকে অবৈধভাবে মজুত প্রতিরোধ এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে সারা দেশে মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানা অব্যাহত রয়েছে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা।